মকর রাশির ক্ষেত্রে রাশির অধিপতি শনিদেব এতদিন নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে বক্রী অবস্থায় ছিল, এবার নক্ষত্র পরিবর্তন করছে। এই অক্টোবরের 3 তারিখে নিজের নক্ষত্রকে ছেড়ে প্রবেশ করবে হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে, এবং নক্ষত্রে বক্রী যে সময়সীমা সেটা কিন্তু থাকছে হচ্ছে 28শে নভেম্বর পর্যন্ত, তারপরে তো মার্গী হয়ে যাবে। তা আজকের আলোচনা কিন্তু 11ই নভেম্বর পর্যন্ত হবে, যেহেতু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে এবং 11ই নভেম্বর আবার দেবগুরু বৃহস্পতি বক্রী হয়ে যাবে, তো সেই সময় বিশেষ আলোচনা হবে। তো যাই হোক, এই নক্ষত্র যে পরিবর্তন হচ্ছে শনিদেবের, কীরকম প্রভাব দিবে মকর রাশির উপর, কোন দিক থেকে লাভবান হচ্ছে মকর রাশি, কোন দিক থেকে আবার সজাগও থাকতে হবে, এবং তার সাথে কোন বিশেষ উপাচার এই সময়কালে করতে হবে, সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি, এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না, এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, এবং এটা চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে। রাশির অধিপতি বক্রী অবস্থায় রয়েছে তৃতীয় ঘর মীন রাশিতে। এবার যেহেতু নক্ষত্রের একটা প্রভাব থাকে, তো উত্তরা ভাদ্রপদে যেরকম একটা প্রভাব, তার এখন দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে চলে আসা এটাও আবার একটা অন্য প্রভাব দিবে। তো ভাদ্রপদ নক্ষত্র পবিত্র নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, এই নক্ষত্রের একটা অন্য মাত্রা থাকবে শনিদেবের, কারণ দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে, দেবগুরুর বৃহস্পতির রাশিতেও অবস্থান করছে, এবং দেবগুরুর যে মূল ত্রিকোণ রাশি ধনু রাশি, যেটা হচ্ছে দ্বাদশ ঘর, এই ঘরে কিন্তু শনিদেবের দৃষ্টি থাকছে। শনিদেবের তৃতীয় দৃষ্টি থাকছে হচ্ছে পঞ্চম ঘরে, যেটা হচ্ছে বৃষ রাশি। সপ্তম দৃষ্টি থাকছে হচ্ছে ভাগ্যের ঘর কন্যা রাশি, এবং যে দশম দৃষ্টিটা সেটা থাকছে কিন্তু ওই দ্বাদশ ঘরে, যেটা হচ্ছে বিদেশ সংক্রান্ত বা ব্যয়ের ঘর বা ইনভেস্টের ঘর, এই ঘরগুলোকে দেখায়। তো এই ঘরে কিন্তু শনিদেবের দশম দৃষ্টি থাকছে। দশম দৃষ্টিটা কি, যে কর্মের ফল। আর দেবগুরু বৃহস্পতি যে এখন বর্তমান অবস্থায় রয়েছে, তো দেবগুরু বৃহস্পতির অবস্থানও ভালো। দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে রয়েছে। পুনর্বসু নক্ষত্র, তো গ্রহ যখন নিজের নক্ষত্রে থাকে তখন তো বলবান অবস্থায় থাকে, যেরকম শনিদেব বক্রী অবস্থায় বলবান অবস্থায় রয়েছে নিজের নক্ষত্রে, এবার তো গুরুর নক্ষত্রে চলে আসছে। তো দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি সব থেকে শুভ গ্রহ। আমাদের জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতি আর শুক্রদেবের মতন শুভ গ্রহ হয় না, এই দুটি গ্রহকেই আচার্যের ভূমিকা পালন করে, এই দুটি গ্রহ। তো দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসুতে অবস্থান করছে। পুনর্বসু নক্ষত্র সম্পর্কে বহু কিছু আলোচনা করেছি, যেরকম ধৈর্য সেরকম অশেষ গুণ, শালীনতা, ভদ্রতা, সমস্ত কিছু, এবং যে এটা ধনুষবাণ, এক কথায় বলতে গেলে লক্ষ্যভেদ করতে গেলে যে একটা ধৈর্যের ব্যাপার, একটা এর প্রয়োজন রয়েছে লক্ষ্যভেদ করতে গেলে, সেই জিনিসগুলো কিন্তু যথেষ্ট এখন মানে প্রভাবিত করছে এই মকর রাশিকে, যার জন্য মকর রাশির মধ্যে বিশেষ গুণ এই সময়কালে উঠে এসে যে কোনো কাজ করতে গেলে যে একটা ধৈর্যের ব্যাপার, একটা শালীনতার ব্যাপার, একটা যে ভদ্রতার ব্যাপার, একটা যে একাগ্রতার ব্যাপার, এটা কিন্তু একেবারে দেখার মতন হয়েছে মকর রাশি, যে সেকেন্ড টাইম যেন কোনো রকম ভুল ভ্রান্তি না হয় জীবনে, এগুলো কিন্তু হচ্ছে। আর উত্তরা ভাদ্রপদে যেটা ছিল সেটা তো বলেছি যে হিসাব মেনটেন, যে কোনো হিসাব থেকে দূরে থাকা যাবে না, এই জিনিসগুলো বুঝিয়েছি বলেছি। এবার দেবগুরু বৃহস্পতি এই নিজের নক্ষত্রে থাকছে, তো নিজের নক্ষত্র থেকে যেরকম মকর রাশির কর্মের ঘরকে দেখছে, সেরকম দেখছে আবার ওই নিজের উচ্চ ঘরকে, নিজের মূল ত্রিকোণ রাশিকে ধনু রাশিকে দেখছে, যেটা দ্বাদশ ঘর, এবং তার সাথে দেখছে শনির কিন্তু আবার মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে, এবং রাহুর উপরে দৃষ্টি থাকছে। তার সাথে রাহুও কিন্তু ওই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদেই রয়েছে। অর্থাৎ এই সময়কালে দেবগুরু বৃহস্পতির আন্ডারে চলে আসলো শনি আর রাহু, এবং 18 তারিখে আবার দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তন করে নেবে। অতিচারী ভূমিকায় দেবগুরু বৃহস্পতি তখন উচ্চ অবস্থায় অবস্থান করবে, নিজের নক্ষত্র অবস্থান করবে। সেই সময় দেবগুরু বৃহস্পতি এতদিন যেরকম কর্মের ঘরকে দেখছিল, সে সময় লাভের ঘরকে দেখবে। সেই সময় রাশির উপর দৃষ্টি থাকবে, তো গুরুর দৃষ্টি রাশির উপর পড়ে যাওয়া, এটা একটা ভালো অবস্থান হতে যাচ্ছে। উচ্চ ঘরে অবস্থান করে তার নিজ ঘরে দৃষ্টি থাকছে, এটা একটা ভালো অবস্থান হচ্ছে। সেরকম আবার ওই রাশির অধিপতি শনিদেবকেও দেখবে, এবং তার সাথে দেখবে হচ্ছে মীন রাশিকে। অর্থাৎ শনির উপর যখন গুরুর উচ্চ দৃষ্টি থাকবে, তাহলে মকর রাশির এই যে মানে অবস্থানটা হতে যাচ্ছে 18 তারিখের পর থেকে একটা বিভৎস সময় পেয়ে যাচ্ছে, প্রায় 50-51 দিনের জন্য
একটা খুবই পারফেক্ট টাইম পেয়ে যাবে মকর রাশি। খুবই সুন্দর অবস্থান, মানে জীবনে হয়তো যা যা হারিয়েছিল সবই পেয়ে যাবে ফেরত, এরকম অবস্থান হয়ে যাবে। কারণ লক্ষ্যভেদ, নিজের কর্মে লক্ষ্যভেদ করতে পারবে এবং তার জন্য পরিশ্রম, এগুলোও তো প্রয়োজন রয়েছে। পরিশ্রম রয়েছে, তারপরে বুদ্ধি রয়েছে, হিসাব রয়েছে, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা চিন্তাধারা, একটা যে স্বপ্ন, একটা যে অ্যাম্বিশন, এগুলো সবই রয়েছে। কারণ রাহু তো সম্পূর্ণভাবে সাপোর্ট করবে, শনিও সাপোর্ট করবে, তো এগুলো জিনিস কিন্তু হবে। আবার কেতুও কিন্তু পূর্বা ফাল্গুনী, বিজয়ের পরবর্তী উল্লাস অষ্টম ঘরে। কেতুও কিন্তু জলবা দেখাবে এই সময়কালে, ভালো জলবা দেখাবে। এবার এই যে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে যে শনিদেবের অবস্থান হতে যাচ্ছে, শনি কি বুঝায় সবসময়? শনি বুঝায় যে তোমার কর্তব্য তোমাকে করতে হবে, তোমার যে দায়িত্ব তোমাকে পালন করতে হবে। শনি থেকে সেবা জিনিসটাকে বুঝায়, শনি থেকে শ্রম জিনিসটাকে বুঝায়। শনি বক্রি হয়ে যাওয়া মানে ধীর গতিটা আরো বিশেষ করে চলে আসা, আলস্য জিনিসটা চলে আসা। তো এইগুলো পুরুষার্থ পরাক্রমের ঘরে তো আলস্য করলে চলবে না, এখানটাতে তো সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। এবং যে নক্ষত্র অবস্থান করছিল সেটাও তো হচ্ছিল একদম হিসাবের নক্ষত্র, পাই টু পাই। এবার পূর্বা ভাদ্রপদে চলে আসা মানে তো শনির প্রভাব কিন্তু অন্যরকম হয়ে যাওয়া পূর্বা ভাদ্রপদে। পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের যে আমাদের জ্যোতিষশাস্ত্রে যে সিম্বল দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি তলোয়ার, যেটার রক্ষা হেতু রাজারা ব্যবহার করত আগেকার দিনে, যে তলোয়ার, যেটা দিয়ে যুদ্ধ জয় করত, রাজ্য শাসন করত, ভয় দেখাতো, যেটা হোক, যেটা হয় আর কি, তো সেই জিনিসটা, তো এই তলোয়ার। এবং আরেকটি হচ্ছে সেটা হচ্ছে মুখোশ। মুখোশ বলতে বাইরের এক জগৎ আর ভিতরের এক জগৎ, এই জিনিসটাও বোঝাচ্ছে। এবং এই যে নক্ষত্রটার কথা বলছি পূর্বা ভাদ্রপদ নক্ষত্র, এটা কিন্তু আধ্যাত্মিক প্রবৃত্তি সব থেকে জাগিয়ে তোলে। এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, আধ্যাত্মিক প্রবৃত্তি, আধ্যাত্মিক চিন্তাধারা, এগুলো কিন্তু যথেষ্ট জাগিয়ে দিবে এই সময়কালে এই মকর রাশির। কারণ যে ঘরে মকর রাশি অবস্থান করছে, মকর রাশির অধিপতি শনিদেব, সেটা হচ্ছে কি তৃতীয় ঘর, এবং তার সপ্তম দৃষ্টিটাই থাকছে ভাগ্যের ঘরে, ঈশ্বরীয় শক্তির ঘরে, যেখানে ধর্মের ঘর। এবং দশম দৃষ্টিটা থাকছে দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি ধনু রাশি, যেটা হচ্ছে দ্বাদশ ঘর। অর্থাৎ আধ্যাত্মিক জগৎটা এটা কিন্তু বিশেষভাবে চলে আসবে মকর রাশি জীবনে। এবং মকর রাশি যত আধ্যাত্মিক পথে এই সময়কালে থাকবে তত তার উন্নতি চরম শিখরে চলে যাবে। কারণ ঈশ্বরের মানে ধর্মের পথে যত থাকবে সময়কালে, ধর্মের দিকে যে কাজগুলো করবে সেই কাজগুলো কিন্তু ভাগ্যকে যথেষ্ট এগিয়ে নিয়ে যাবে কর্মের দিক থেকে। চারিদিক থেকে কিন্তু একটা উন্নতির এই সময়কাল হতে যাচ্ছে। কারণ এই যে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, এই নক্ষত্রের যে অধিপতি দেবতা সেটা হচ্ছে অজা একপদা, অর্থাৎ এক পায়ে দাঁড়িয়ে থেকে একটা তপস্যা, যে তপস্যাতে শারীরিক কষ্ট সহ্য করেও নিজের কাজকে হাসিল করে নেওয়া অথবা নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া, তাহলে এই নক্ষত্রে এটা জিনিস বোঝাচ্ছে। আর পুনর্বসু নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান রাশিকে দেখছে, তো লক্ষ্যভেদ, দুটো থেকেই লক্ষ্যভেদ চলে আসছে। এবং এই সময়কালে শনিকে দেবগুরু বৃহস্পতি দেখছে, তো দেবগুরু বৃহস্পতির যে নবম দৃষ্টি থাকবে 18 তারিখ থেকে, সেটা হয়ে যাচ্ছে কি যে পরম কৃপা লাভ করা, জীবনে কৃপা লাভ করা। কারণ শনি গুরুর নক্ষত্রেই থাকছে, আবার শনি থাকছে গুরুর রাশিতে, আবার শনির দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশিতে। সেরকম দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে মকর রাশিতে, উচ্চ দৃষ্টি, উচ্চ দিয়ে নিচ, মানে নিজ ঘর যদিও দৃষ্টি থাকছে ব্যক্তিত্বের উপর, সেরকম থাকছে শনির উপর, এবং সেরকম থাকছে নিজের ঘরে। অর্থাৎ একটা বিশেষ কৃপা লাভ করতে যাচ্ছে গুরুর মাধ্যমে শনি। মানে এটা এত সুন্দর একটা যোগ, এই যোগ হয়তো বহু বছর পর তৈরি হচ্ছে মকর রাশির জীবনে, যে এরকম যোগ আর এই যে গ্রহদের সাপোর্ট, এটা কিন্তু মানে অন্য মাত্রায় নিয়ে যাবে মকর রাশিকে। খুবই সুন্দর অবস্থান হতে যাচ্ছে, খুবই থেকে খুবই ভালো একটা অবস্থান। অজা একপদা এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের যে অধিপতি দেবতা, এটা হচ্ছে কি রুদ্র অবতারের একটা রূপ, রুদ্র অবতার, যে এক পায়ে দাঁড়িয়ে কঠিন তপস্যা। তো এই তপস্যা কিন্তু করেছিল হচ্ছে মহাভারতের সময় অর্জুন, শিবের উপাসনা করেছিল শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে থেকে, মানে শ্রীকৃষ্ণের বিশেষ অর্জুন কিন্তু করেছিল শিবের উপাসনা এক পায়ে দাঁড়িয়ে থেকে। এক পায়ে দাঁড়িয়ে থেকে মানে যে তপস্যা, এই যে তপস্যা, একটা শারীরিক কষ্ট দেওয়া নিজেকে, শারীরিক কষ্ট, সেই কষ্টকে সহ্য করে যে ভগবানের ঈশ্বরের যে কৃপা লাভ, সেই জিনিসটা লাভ করবে কিন্তু এই মকর রাশি। যে মকর রাশির যে অধিপতি শনিদেব বিগত দিনে যে নিজেকে পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে গেছে, যে চরম পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে গেছে মকর রাশি নিজেকে, ঈশ্বরের কাছে বারংবার শুধু পরীক্ষা দিয়ে এসছে, যে
প্রত্যেক পরীক্ষাতে ফেল হয়েছে, কিন্তু এই যে আসল পরীক্ষায়, পূর্বা ভাদ্রপদ পরীক্ষায়, যে পরীক্ষাতে এই সময়কালে কিন্তু আসল পুরস্কার পেতে যাচ্ছে এই মকর রাশি, যে ঈশ্বরের কৃপা লাভ করে নিতে যাচ্ছে। এটা একটা সব থেকে ভালো পরিবর্তন এই মকর রাশির ক্ষেত্রে হতে যাচ্ছে। এই নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি, এবং যে পুরুষার্থ সেই কথাটা দেওয়া হয়েছে, কিন্তু মেন জিনিস সেটা হচ্ছে অর্থ, অর্থাৎ টাকা পয়সা, আয়, ইনকাম, এগুলোকে যথেষ্ট মজবুত করে দিবে এই সময়কালে দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্রে অবস্থান, এবং দেবগুরু বৃহস্পতির যে কৃপা লাভ শনিদেব করছে তার প্রভাবে। এবং এই নক্ষত্রের যে আরো একটি চিহ্ন, সেটা কিন্তু মুখোশকে দেওয়া হয়েছে, অর্থাৎ বাইরের যে একটা জগৎ, একটা ভিতরের একটা অন্যরকম জগৎ। এই সময়কালে যারা নিজেদের মূল স্রোত থেকে সরে এসেছে, যারা বিগত দিনে যে কাজকর্মগুলো করছিল, হয়তো টাকা পয়সার অভাবে সেই কাজগুলো করতে পারছিল না, যে কিভাবে করব, কিভাবে হবে, অন্য কাজে লেগে গেছি। তা আমার যে ব্যক্তিগত মত, যে পুরাতন কাজগুলো ছেড়ে দিয়ে দেওয়া হয়েছিল, যারা ছেড়ে দিয়ে বসে রয়েছে, তাদের কাছে একটা কথা হলো, পুনরায় যত কষ্ট হোক একটু ছোট্ট করে হলেও সেই কাজকে শুরু করা উচিত। সেই সমস্ত কাজের দিক থেকে বিশেষ উন্নতি এই সময়কালে থাকছে। অথবা যারা ব্যবসা বাণিজ্য করছেন, তাদের মধ্যেও কিন্তু একটা অন্যরকম চিন্তা আসবে, যে এই ব্যবসাটা করছি, তার সাথে একটা অন্যরকম কোনো একটা ব্যবসা বাণিজ্য বা সাইড কোনো একটা বিজনেস এই সময় করা উচিত, এইগুলো চলে আসবে। কিংবা যারা মানে সরকারি হোক বা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করছেন, যাদের সময়ের মানে অনেক সময় রয়েছে হাতে, তারাও কিন্তু একটা অন্যরকম একটা চেষ্টা চালালেও সেদিকেও যথেষ্ট সফলতা পাবে। এটাও কিন্তু বুঝাচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। অর্থাৎ কর্মের দিকটা বিশেষভাবে এই সময়কালে প্রভাবিত হবে। এই যে নক্ষত্রে, এই নক্ষত্রের কিন্তু যে ফলের কথা বলা হয়েছে, সেটা কিন্তু আম গাছকেই বলা হয়েছে, যে গাছের কথা বলা হয়েছে, ট্রি, আম গাছ। আম গাছ যেরকম আম কাঁচা অবস্থায় যেরকম টক থাকে, তারপর যখন পেকে যায় তখন কিন্তু মিষ্টি হয়ে যায়। তো সেরকম কিন্তু যে বিগত দিনের যে পরিশ্রম, সেই পরিশ্রমের যে ফল, সেটা কিন্তু গুরুর আশীর্বাদে এই সময়কালে মকর রাশি প্রাপ্ত হবে। তবে এই সময়কালে যারা বিশেষ করে পুলিশ, ডিফেন্স, সেনাবাহিনী, গোয়েন্দা, এগুলো কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, তারা মানে যথেষ্ট একটা ভালো উন্নতির জায়গায় যাবে। প্রমোশনের যোগ রয়েছে, বা এই সমস্ত কর্মের যারা চেষ্টা করছেন সেই সমস্ত কাজগুলো হবে। সরকারের দিক থেকে থেমে থাকা কাজগুলো হবে, কোনো ডকুমেন্টেন্সির কাজগুলো হবে, দীর্ঘকালীন কোনো কাজের একটা সুরাহা পেয়ে যাওয়া, সেগুলো কিন্তু হতে থাকছে। যোগাযোগ ব্যবস্থা ব্যাপক থেকে ব্যাপক উন্নতি হবে। সমাজে মান সম্মান পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে। শিক্ষার দিক থেকেও হবে, লেখালেখির দিক থেকেও হবে। যারা লেখালেখির কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা কোনো খোঁজ জাতীয় কাজের সাথে যুক্ত রয়েছেন, সেইগুলো দিক থেকে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। এই সময়কালে কর্মসূত্রে আবার বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে, কিংবা কর্মসূত্রে ছোটোখাটো পরিবর্তন এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো হবে এই সময়কালে। কর্মসূত্রে হয়তো অন্যত্র কোথাও যে থাকতে হতে পারে, এরকমও কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে। যারা মিডিয়া সেক্টরে যুক্ত রয়েছেন, যারা কথাবাচক হিসাবে কাজ করছেন, সেইগুলো দিক থেকে বিশেষভাবে উন্নতির যোগ রয়েছে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়কালে নতুন নতুন মহাজন, নতুন নতুন অফার, এই সমস্ত জিনিস কিন্তু অপেক্ষা করছে। যে এই সময়কালে এমন একটা কর্মের মান চলে আসবে, যে আর্থিক দিকটা প্রবলভাবে উন্নতির দিক উঠে আসবে। তবে সবার ক্ষেত্রেই যে সমান হবে সেটাও না। অনেকের ক্ষেত্রে দেখা হলো যে শনি আর গুরু খারাপ হয়ে বসে রয়েছে, তখন তো অনেক দাদা দিদি ভাই বন্ধুরা লিখবে যে কোন দিক দিয়ে শনি যাচ্ছে, কোন দিক দিয়ে গুরু যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। তো অতএব তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো, যে অবশ্যই মানে ভালো জ্যোতিষীয় পরামর্শ নেওয়া উচিত এই সময়কালে। কারণ দেবগুরু বৃহস্পতি 11 মাসের মধ্যে 1 মাস চলে গেছে, 10 মাস কিন্তু টাইম দিচ্ছে। অতএব নিজের জিনিস নিজেকে কিন্তু সঠিকভাবে তৈরি করুন, যে কোন উপাচার করতে হবে সময়কালে, কি করলে ভালো হবে, নিজের জীবনযাত্রার মান উন্নত হবে, সেগুলো কিন্তু অবশ্যই চিন্তা করা উচিত এই মকর রাশিকে। সময়কালে কোন উপাচার করবে, সময়কালে প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, এবং প্রত্যেক দিন ভোলেও আবার উপাসনা করবেন। অন্তত হলেও 51 বার, যদি বেশি হয় তাহলে 101 বার করবেন হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। সোমবার দিনগুলোকে বিশেষভাবে ভোলে আবার বিশেষ অভিষেক করবেন, ভোলে আবার বিশেষ অভিষেক করবেন। এই সময়কালে বিশেষ ভালো ফল এই সময়কালে কিন্তু পাওয়া যাবে। এছাড়া যারা গুরুর দীক্ষা নেননি, গুরুর দীক্ষা নেবেন। মন্দিরে পূজারীদের 5 আশীর্বাদ নেবেন, 5 রকম ফল দক্ষিণা দান করবেন। যে মন্দিরগুলোতে ভোগ রান্না হয় সেগুলোতে
মিষ্টি কুমড়োর মতন ফল মানে খাবার বস্তু দিবেন, এবং যে মন্দিরগুলো পরিষ্কার থাকে না সেই মন্দিরগুলোকে পরিষ্কার করার দায়িত্ব নেবেন। দেখবেন যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে এই সময়কালে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম মকর রাশি সম্পর্কে। আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।